মনিরুজ্জামান চৌধুরীর সভাপতি যে ছাত্রলীগ হলেন, সেই ছাত্রলীগে উনি উপস্থিত হলেন এবং বাংলাদেশের প্রথম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি শেখ মুজিবুর রহমান সেখানে ঘোষণা করলেন শফিউল আলম প্রধানের নামে। কাজেই শুধু শেখ মুজিবুর রহমান নয়, আমার নিজের চোখে দেখা এই বাংলাদেশের যত নেতা এসেছেন সবাই শফিউল আলম প্রধানকে মূল্যায়ন করে ওনাকে তাদের দলে টানার চেষ্টা করেছেন। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তখন উনি যুব মন্ত্রণালয় করলেন। যুব মন্ত্রণালয় আগে ছিল না, উনি যুব মন্ত্রণালয় করেছিলেন শুধু শফিউল আলম প্রধানের জন্য, যে তাকে মন্ত্রিত্ব দিয়ে এই যুব সমাজকে তাকে সংগঠিত করতে হবে। কিন্তু শফিউল আলম প্রধান সেই ডাকে সাড়া দেয়নি। পরবর্তীতে হোসেন শহীদ এরশাদ সাহেব আসলেন। এরশাদ সাহেবও তাকে ডেকে বললেন, তুমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করো। শফিউল প্রধান রাজি হয়নি। এই হচ্ছে তার সংগ্রামী জীবন। সে কখনো ক্ষমতার লোভে, পদের লোভে, রুটি হালুয়ার লোভে নিজের রাজনৈতিক দর্শন, নিজের রাজনৈতিক জীবনকে বিসর্জন দেয়নি, যার জন্যই সে আজকে শ্রদ্ধার পাত্র। আপনারা জানেন, শফিউল আলম প্রধানের মৃত্যুর পর এখানে দেশ বরেণ্য বহু নেতা তাকে শোক বেদনা জ্ঞাপন করেছে। এমনকি যারা বিরোধী দলের নেতৃত্ব দিতেন তারাও ওনাকে শোক বার্তা প্রেরণ করেছেন, যেটা আমি নিজে দেখেছি। তাই আজকে আমি বলি, শফিউল আলম প্রধানের জীবনের থেকে শিক্ষা নিতে হবে আপনাদের। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অগ্নিপুরুষের কণ্ঠে বজ্র করছে না ঝুলে উঠেছিল, যেই ভারতের কথা শুনলে পরে বাংলাদেশের বহু নেতার হৃদকম্প শুরু হয়, শফিউল আলম প্রধানের হৃদকম্প শুরু হয়নি। সে মোদী সরকারের আমলেও মোদীকে বলেছিল যে মোদী, আপনি শেখ হাসিনাকে সমর্থন দিয়ে তাকে রাখতে পারেন, কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে ঘৃণা করে। কাশ্মীরে আপনারা গণহত্যা চালিয়েছেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর আপনারা অত্যাচার করেছেন, আর আপনারা মুখে বলেন যে আপনারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আপনারা ধর্মকে শ্রদ্ধা করেন, প্রত্যেকের ধর্মকে, কিন্তু সত্যিকার বলে তা নয়। তাই আজকে শফিউল আলম প্রধানের জীবনের ইতিহাস বলতে গেলে বহু ইতিহাস বলা হয়। তার সাংসারিক এবং পারিবারিক জীবন আপনারা জানেন। চিরদিন সেই একটা পায়জামার, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি এছাড়া তার কোনো পোশাক ছিল না। এই পোশাক নিয়েই সে মৃত্যুর কোলেও ঢলে পড়েছিল এই পোশাক নিয়ে, এবং এই পোশাকেই সারা জীবন ছিলেন। একটা সাদা পাঞ্জাবি, একটা গেঞ্জি আর একটা পায়জামা সাদা। জীবনে কোনোদিন উনি কোট পরেননি গায়ে। চায়নাতে উনি গিয়েছিলেন, চায়নার থেকে ওরা উপহার হিসাবে চায়না তাকে একটা কোট উপহার দিয়েছিল। সেটা উনি এসে আমাকে দিয়েছিলেন, বলছেন যে আমি কোট পরি না, এই ধরনের নেতৃত্ব, এই ধরনের চিন্তাধারা তার মধ্যে ছিল। আমি দেখেছি বহু নেতাকে, অলি আহাদ সাহেবকে দেখেছি, উনি বাসায় এসেছেন, প্রধানের সাথে কথাবার্তা বলেছেন। প্রধান অলি আহাদ সাহেবকে খুব সম্মান করতেন।
সাহেব একজন লড়াকু সৈনিক ছিলেন, যিনি জীবনে কোনোদিন মন্ত্রিত্ব পাননি। মৌলানা ভাসানী আসাম থেকে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যে সংগ্রাম শুরু করেছিলেন, বাংলাদেশে এসেও সেই সংগ্রাম করেছেন, কিন্তু উনিও কোনোদিন মন্ত্রিত্ব নেননি অথবা অ্যাসেম্বলিতে উনি আসেননি। এনারা হচ্ছেন অত্যন্ত নিবেদিত প্রাণ, আদর্শবাদী এবং অতি বিশ্বাসী এবং অতি বিশ্বাসভাজন ব্যক্তি, যাদের লোভ লালসা ছিল না। যেইটা লোভ লালসা আপনারা এখানে বাংলাদেশে দেখছেন, যে একজন মন্ত্রী হইল, সেই মন্ত্রিত্ব লুটপাট হইলেই তার পিয়ন পর্যন্ত লুটপাটে শরিক হইল। হায় রে দেশ, হায় রে ভগভাগা দেশ। এই বাংলাদেশ এই লুটপাটের জন্য সৃষ্টি হয়নি, বাংলাদেশ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মানুষের, গরিব মানুষের উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছে। আর সেখানে এখন লুটপাটের রাজত্ব কায়েম করেছে। যাই হোক, আমি আমার বক্তৃতার দীর্ঘ করব না। আমি অনেক কিছু জানি। শফিউল আলম প্রধানের বিরুদ্ধে যখন ছাত্র হত্যা মামলা চালু করলো, তখন প্রতিদিন আমি অফিস থেকে বের হয়ে 2টার পরে আদালতে হাজির হতাম, দেখতাম কত কাহিনী, কত কথা, কত গল্প। হায়রে মানুষ, হায়ের মানুষের চরিত্র। যাই হোক, আমি আমার এই বক্তব্য এইভাবেই শেষ করছি। আপনারা শফিউল আলম প্রধানের জন্য দোয়া করবেন। আজকের বাংলাদেশের এই অবস্থায় তার মতো একজন রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল। তবে দুর্ভাগ্য জাতির দেশের, তবে আপনি তার সুযোগ্য কন্যা ব্যারিস্টার তাসকিয়া প্রধান, আমার প্রাণপ্রিয় ভাতিজি, আমার প্রাণপ্রিয় ভাস্তা আল রাশেদ প্রধান, এরা শফিউল আলম প্রধানের পতাকাকে হাতে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা তাদেরকে সমর্থন করবেন। আমি এই 80 বছর বয়সের, বৃদ্ধ বয়সে আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার এই প্রাণপ্রিয় ভাস্তা ভাস্তিকে শফিউল আলম প্রধানের আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাকে সর্বতভাবে আপনারা সহযোগিতা করবেন। এই কামনা আমি করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই, তুমি একটু সামনে সরো না। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া শফিউল আলম প্রধানের সুযোগ্য সম্মানিত বড় ভাই, যিনি দীর্ঘ সময় স্মৃতিচারণ করতে গিয়ে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়েছেন, জনাব শামসুল আলম মোহাম্মদ কবির প্রধান মহোদয়কে আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, শফিউল আলম প্রধান বলতেন, আমার আড্ডাখানায় সবাই সমান, রাজা আর ফকিরে ভেদাভেদ নাই। নেতার এই কথাকে আজকে আমরা আমলে বাস্তবায়ন করেছি। আজকের অনুষ্ঠানে সবাই আমাদের সম্মানিত অতিথি। আপনারা আমাদের অতিথির আসন গ্রহণ করবেন, এই চিত্র প্রদর্শনী ঘুরে ঘুরে দেখবেন, আমাদেরকে আজকের অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লায়ন মোহাম্মদ ফারুক, চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি। আমি সম্মানিত নেতাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছেন জনাব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় যুব সংহতি। জনাবকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবি সিদ্দিক সুমন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় যুব সংহতি, ঢাকা মহানগর দক্ষিণ। সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
এ পর্যায়ে স্মৃতিচারণের জন্য আহ্বান করছি বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব হামদুল্লাহ আল মাহদি জনাবকে মঞ্চে এসে শফিল আলম প্রধানকে নিয়ে স্মৃতিচারণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, উপস্থিত জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ, জনাব মোস্তফা জামাল হায়দার, জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জনাব ফারুক রহমান, আব্দুল্লাহ মামুন সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। শফিউল আলম প্রধান সম্পর্কে সকলেরই ওনার সাথে কিছু না কিছু স্মৃতিচারণ আছে। আমি আজকে দৈনিক সংগ্রামের সম্পাদকীয় পাতায় ওনার উপর একটা লেখা লিখেছি। এখানে এই যারা মুরব্বীরা আছেন ওনারা বলবেন, আমরা শুনব। আমি শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের একজন কালোজয়ী রাজনীতিবিদ মিজানুর রহমান চৌধুরী, উনি ওনার রাজনীতির তিনকাল বইতে বাকশালকে কেন সমর্থন করছেন কোনো কারণ না পাইয়া উনি এটা শফিউল আলম প্রধানের উপর চাপালেন। চাঁদপুরের নদী ভাঙন দেখার জন্য শেখ মুজিবুর রহমান নেতৃত্বে তৎকালীন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা যখন জাহাজ চাঁদপুরের ঘাটে ভিড়ছে তখন অনেক সংখ্যক যুবক একটা স্লোগান দিয়েছিল যে প্রধান ভাইয়ের মুক্তি চাই, নইলে তোদের রক্ষা নেই। মিজানুর চৌধুরী ওনার বইতে লিখেছেন যে আমরা তখন আতঙ্কিত হয়েছিলাম, এই জন্য বাকশালকে সমর্থন করেছি। যাই হোক, এখানে যারা উপস্থিত আছেন আপনারা গত 15 বছর, 10 বছর, কেউ 1 বছর সংবিধানের 37, 38 এবং 39 অনুচ্ছেদের পক্ষে লড়াই করেছেন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছেন। সেই স্বাধীনতা থেকেই আমি দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব যে আজকে আমাদের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, ওনার বয়স কম, কোনো সমস্যা নাই। উনি কোন ছাত্র সংগঠন করতেন এটাতেও কোনো সমস্যা নাই। ওনার পিছনের লোকবল আছে কিনা সেটাতেও কোনো সমস্যা নাই। কিন্তু পুঁটি মাছ যখন সাগরে ছেড়ে দেয় তখন যে অবস্থা হয় ওনারও সেই অবস্থা হয়েছে। উনি বলছেন পাকিস্তান পন্থী হওয়া যাবে না, আমরা কি হিন্দুস্তান পন্থী হবো নাকি? শফিউল আলম প্রধান কখনো ইন্ডিয়া বলতেন না, ভারত বলতেন না, উনি বলতেন হিন্দুস্তান। মাহফুজ আলমকে ওনার শপথ ভঙ্গ করার কারণে ওনাকে উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে বরখাস্ত করার জন্য দাবি জানাচ্ছি। আজ থেকে 30 বছর আগে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানে পপ সম্রাট আজম খানের একটা গান শুনেছিলাম। গানটা হলো, সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল, একই হলো দুনিয়ার হাল, ব্যাঙ্গে দৌড়ায় সাপের পাল। তো এখন ব্যাংরা সাপের পাল দৌড়াচ্ছে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, অশেষ শুকরিয়া জনাব হামদুল্লাহ আল মাহদি ভাইকে চমৎকারভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে আহ্বান করছি সম্মানিত অতিথি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ভাইকে আহ্বান করছি শফিউল আলম প্রধান বিষয়ে স্মৃতিচারণের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এই জাগবার প্রতিষ্ঠাতা সভাপতি, আমার অত্যন্ত প্রিয় নেতা, দীর্ঘদিন যার সাথে আমার একটা সম্পর্ক ছিল এবং রাজনৈতিকভাবেই সম্পর্কটা, যদিও বিএনপির আদর্শের সাথে তার একটা মিল ছিল, তার রাজনৈতিক এবং কর্মময় জীবনের সর্বশেষ বিএনপির মতাদর্শ অনেক কর্মসূচির সাথে তিনি একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং সহযোগী দলের মধ্য থেকে করেছেন।
সে কারণেই তার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক হয়েছিল। তার জীবনে তিনি একজন আপসহীন দেশপ্রেমিক একজন যোদ্ধা ছিলেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য তিনি কারোর সাথে আপোষ করেননি, কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারের সাথে আপোষ করেননি। তার রাজনৈতিক জীবদ্দশায় সে আওয়ামী পরিবারভুক্ত একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্বৈরাচারী শেখ মুজিব স্বাধীনতার পরে গণতন্ত্রের প্রতি বিশ্বাস রেখে, দেশের প্রতি বিশ্বাস রেখে, এদেশের সার্বভৌমত্ব রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠার এ শপথ নিয়ে যিনি প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন, ঠিক সেই মুহূর্তে আমাদের এই শফিউল ভাইরা তার পাশে ছিলেন। সেই মুজিবের দুঃসময় এই শফিউল আলম প্রধানরা মুজিবের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। একটা মাত্র কারণ ছিল, যে কারণে শেখ মুজিব শপথ নিয়েছিলেন দেশের জন্য। তারা অনুভব করেছিলেন যে শেখ মুজিব দেশের জন্য শপথ নেওয়ার পরেও তার সমস্ত কাজগুলো ছিল দেশদ্রোহিতা। এই শেখ মুজিবের নেতৃত্বে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বহুদলীয় শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। সেই তাদেরই বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন বীর সৈনিক আজকে যার স্মৃতিচারণ করছি, আমাদের সেই শ্রদ্ধেয় নেতা গণতন্ত্রের বীর সিপাহ সালার জনাব শফিউল আলম প্রধান। আজকে আমরা বলতে চাই, আমি নিজেও একদিন আওয়ামী সমর্থিত একটি কর্মী ছিলাম। আমি যখন দেখেছি শেখ মুজিব যে কথাটা পূর্বেই বলেছি, তার নিষ্ঠুর নির্মম শাসন, দুঃশাসন, হত্যা, খুন, গুম, টসফায়ারের মধ্য দিয়ে কমরেড সিরাজ শিকদার সহ অনেক জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন। সমস্ত সংবাদপত্রগুলোকে বন্ধ করে দিয়ে 4টি সংবাদপত্র রেখেছিলেন। সেই বাকশালের প্রচার প্রপাগান্ডার জন্য আমরাও সেই দিন শেখ মুজিবের সেই দলের থেকে মাওলানা ভাসানী দলে অংশগ্রহণ করেছিলাম। একটি মাত্র কারণ ছিল, ফ্যাসিস্ট শেখ মুজিবের জুলুম এবং নির্যাতন। সেই আমাদের যার স্মৃতিচারণ নিয়ে দাঁড়িয়েছি, আমাদের এই নেতা এই গেল সেই ১/১১ পর থেকে এদেশে যখন গণতন্ত্রকে আবার স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা দখলদারিত্বের মধ্য দিয়ে এদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে, সেই বাবার মতন এদেশের মানুষকে খুন, গুম, নির্যাতন, অত্যাচার করে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। ইলিয়াস আলী সহ অনেক জাতীয় নেতৃবৃন্দ, অনেক ছাত্র দল, যুব দলের এবং জনগণের অনেক নেতৃবৃন্দকে হত্যা করেছে। তখন এই শফিউল আলম প্রধান বাঘের মতো গর্জন দিয়ে নেমেছিলেন।
প্রত্যেক পথের সাথী হিসাবে যেভাবে বেগম খালেদা জিয়া বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি ঘরে ফিরে যাবেন না, এই শফিউল আলম সেই বেগম খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই শফিউল আলম ঘরে ফিরে যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত শফিউল আলম প্রধান গণতন্ত্রের সপক্ষে সৈনিক ছিলেন। এদেশের গণতন্ত্র মনের আদর্শিক একজন সৈনিক ছিলেন। তিনি বেঁচে থাকলে হয়তোবা সর্বদিন পর্যন্ত এই শেখ হাসিনার পতন আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতেন। তিনি নাই, তারপরে তার রেখে যাওয়া দল সর্বদিন পর্যন্ত সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে তার সন্তান, তার ছেলে এবং মেয়ে যে দলের নেতৃত্ব দিচ্ছেন, তারা জাতীয়তাবাদী দলের সাথে একত্রতা ঘোষণা করে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলে তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আপনাদের বলতে চাই, শফিউল আলম প্রধান নাই, তার আদর্শ আছে। শফিউল আলম প্রধান নাই, তার দল আছে। আজকে তারেক রহমান তার নেতৃত্বে গণতন্ত্র তার উন্মোচিত হয়েছে, আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনাদেরকে বলতে চাই, যেমন করে বাঘের মতো গর্জন করেছে এই শফিউল আলম প্রধান, আপনাদেরকে বলবো আপনারা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দ্রুত নির্বাচন, ওই নির্বাচনে আপনারা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে, কারণ তারেক রহমান বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের সংখ্যা এখন যদি ভোট হয় 80টা ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও তারেক রহমান বলেছেন যে আমি এই নির্বাচনে আমার নেতৃত্বে যে সমস্ত দলগুলো অংশগ্রহণ করেছে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা যায় তাহলে জাতীয় সরকারের মধ্য দিয়ে আমরা নির্বাচিত ভাবে নির্বাচনে যে সরকার গঠন করব, যেখানে থাকবে না কোনো জুলুম, যেখানে থাকবে না কোনো বৈষম্য, সকল অধিকারকে পরিপূর্ণভাবে গণতন্ত্রের অধিকারকে তৃণমূল পর্যন্ত দেওয়া হবে, যার নেতৃত্বে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছিল। যে জিয়া রহমান আদর্শিক জিয়া বলেছিলেন গণতন্ত্রের জন্য, দেশের জন্য এই জাতীয়তাবাদী দল রেখে গেলাম। এই দল গণতন্ত্রের জন্য, জনগণের পক্ষে, দেশের পক্ষে থাকবে, তাই তার প্রমাণ ওই দলের নেতৃত্ব নিয়েছেন। আসুন আমরা সকলে যে যেখানে যে দলই না করি কেন গণতন্ত্র, দেশের গণতন্ত্রের জন্য, দেশের জন্য তারেক রহমানের নেতৃত্বে যেমন করে ফ্যাসিস্ট স্বৈরাচারীকে পতন ঘটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তেমন করে আমরা আগামী দিনে নির্বাচনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাইকে, চমৎকারভাবে যিনি দেশের সমসাময়িক বিষয় এবং ইতিহাস থেকে বলছিলেন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধিরত, তা সবে অবোধ আমি অবহেলা করি। শফিউল আলম প্রধান ছিলেন সেই রতন, যিনি প্রায়শ বলতেন আমার আড্ডাখানায় সবাই সমান, রাজা আর ফকিরে ভেদাভেদ নাই। শফিউল আলম প্রধান এর ৮ম মৃত্যুবার্ষিকী আয়োজনে আজকের অনুষ্ঠানে নেই কোনো প্রধান অতিথি, নেই কোনো বিশেষ অতিথি। যারা কষ্ট স্বীকার করে এসেছেন আপনারা সবাই আমাদের অতিথি। আপনারা ঘুরে ঘুরে আজকের এই চিত্র প্রদর্শনী দেখবেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। এ পর্যায়ে আহ্বান করছি এদেশের ইসলামী আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ। আমি জনাবকে শফিউল আলম প্রধান স্মরণে স্মৃতিচারণ করার জন্য সবিনয় নিবেদন করছি। বক্তব্য রাখবেন জনাব মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه اللذيذ والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আমাদের প্রিয় নেতা জাগবার প্রতিষ্ঠাতা সভাপতি আধিপত্যবাদী বিরোধী সংগ্রামের অগ্নিপুরুষ শফিউল আলম প্রধানের ৮ম বার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণসভার উপস্থিত জাগবার সভাপতি শফিউল আলম প্রধানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মুখপাত্র এবং সহসভাপতি শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত বিগত দিনের সংগ্রামী নেতা জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান ভারতীয় জোট নেতা আমাদের অন্যতম অভিভাবক জনাব মুস্তফা জামাল হায়দার, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু, সাংবাদিক নেতা জনাব শওকত মাহমুদ সহ জাতীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন পর্যায়ের ভাই ও বোন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি সুন্দর এই আয়োজনে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। মূলত আজকের আলোচনাটা বেদনাকে স্মরণ করিয়ে দেয়, আবার উজ্জীবিত হওয়ার কথাও শিক্ষা দেয়। শফিউল আলম প্রধান ভাইয়ের সালাতে জানাজা ইমামতি করার সুযোগ হয়েছিল, ভাগ্যক্রমে সেদিন ঢাকায় ছিলাম। সেজন্য মৃত্যু এন্তেকাল হলে আমরা, আমার শত্রু এন্তেকাল করলো, আমাদের প্রতিপক্ষ কেউ এন্তেকাল করলো, এটাই আমাদের মূল্যবোধ যে আমরা এগিয়ে যাই, জানাজা শরীক হয়ে আমরা দোয়া করি। মৃত্যুর পর কোনো মৃত ব্যক্তির সমালোচনা করাটা আমাদের নবী শিখিয়ে দিতাম না, তবে প্রশংসা করা যায়। আজকের সে আলোচনা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শফিউল আলম প্রধান ভাইকে আমরা ছাত্র জীবন থেকে যখন আমরা ছোট ছিলাম তখন থেকে ওনার বক্তব্য দেখে আমরা উজ্জীবিত হই। উনি জাতিকে, ছাত্র জনতাকে, তরুণদেরকে তার বক্তব্য দিয়ে উজ্জীবিত করতেন। তার বক্তব্যের অন্যতম বিষয় ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন, এবং চতুর্দিকে যে আজকে ব্যানার দেখা যাচ্ছে, অনেক ব্যানারে দেখা যায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সংগ্রামী নেতৃত্ব দিয়েছেন। আমরা আজকের আলোচনা সভায় দোয়া করি আল্লাহ তাআলা জাতীয় নেতা শফিউল আলম প্রধানের বক্তব্যগুলি মাফ করুন এবং তার
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং ভাইয়েরা, সূরা মুলকের প্রথম আয়াতটি আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন তিনি জীবন এবং মৃত্যু মানুষের জন্য তৈরি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জীবন মৃত্যুর কার্যক্রমের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা দেখতে চান যে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে। মানুষ তার আমলের মধ্যে দিয়ে, তার কর্মের মধ্যে দিয়ে সমাজে, রাষ্ট্রে, ইতিহাসে একজন ব্যক্তি হিসাবে তিনি পরিচিতি লাভ করেন এবং বরণীয় ব্যক্তিত্বে উপনীত হন। আজকের এই আলোচনা সভার শুরুতেই দুইজন ব্যক্তির বিষয় এসেছিল, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর জনাব শফিউল আলম প্রধান। এই দুইজন আমাদের রাজনীতির জীবনে, আমাদের ইতিহাসে তাদের ভূমিকাটা স্মরণ করতে হয় এবং অনিবার্য। আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর তারই একজন উত্তরসূরি হলেন জনাব শফিউল আলম প্রধান। আমি আলোচনা বেশি লম্বা করব না, 2-3টা বিষয়ে কথা বললে হক আদায় হবে। আপনারা জানেন আওয়ামী লীগের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1999 সালের 30শে নভেম্বর মিন্টো রোডে 4 জোট গঠিত হয়েছিল। নেতৃত্ব দিয়েছিলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। 2012 সালে এসে এবং 2008 সাল থেকে 8টি সমমনা দল ছিল। 8 থেকে 12 পর্যন্ত এই 4-5 বছরে বিভিন্ন ধরনের প্রোগ্রামে 8টি দল 8 দল নামে অংশগ্রহণ করছে। 2012 সালে 4 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া 4 দলের নেতৃবৃন্দের সাথে কথা বললেন এবং 12 সালে আরো 8 দল যোগ হয়ে তখন 12 দলীয় জোট গঠিত হল। এই 12 দলীয় জোট গঠনের সংগঠক সবকিছু ছিলেন জনাব শফিউল আলম প্রধান। এই 12 দলীয় জোট 18 দলীয় জোট হয়, 18 দলীয় জোট পরবর্তীতে 20 দলীয় জোট হয়, এরপরে আরো 3টা দল যোগ হয়েছে। আমি সে পর্যালোচনায় যাব না, কিন্তু কথা হচ্ছে এই যে 12 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোটের নেতৃত্বে ছিলেন এবং বেগম খালেদা জিয়াকে সার্বিক কাজে সহযোগিতা করেছেন জনাব শফিউল আলম প্রধান। জোট নেত্রী বেগম খালেদা জিয়া যখন জোটের বৈঠক শুরু করতেন, বলতেন যে কথা কে শুরু করবেন, সবাই আমরা নীরব থাকতাম। আর যেহেতু আমাদের জাতীয় নেতৃবৃন্দ কারাগারে, তখন আমি তো জাতীয় নেতা কিন্তু জামাত ইসলামের প্রতিনিধি, কথা বলা লাগতো আমার শেষে শফিউল আলম প্রধান ভাই হাত তুলতেন। হ্যাঁ, প্রধান সাহেব বলেন। আমাদের সকলের সার কথা তুলে ধরতেন জনাব শফিউল আলম প্রধান। উনি প্রথমে কথা বলে যে জিনিসটা উপস্থাপন করতেন, সবাই মিলে আমরা কথা বলতাম, পরবর্তী পর্যায়ে জোট করতে সিদ্ধান্ত হতো। তাহলে সেই জোটের নেতৃত্বে তৎকালীন সময় 13 সাল থেকে 20 সাল পর্যন্ত, 18 সাল পর্যন্ত অনেক জাতীয় নেতৃবৃন্দ জেলে গিয়েছেন এবং একদিন জোটের বৈঠক শেষ করে সব জাতীয় নেতৃবৃন্দ জেলে আমাদেরকে গ্রেপ্তার করার জন্য আসলেন, কিন্তু 2 জন আমরা গ্রেপ্তার নেই। একজন আমদানি রহমান পার্থ, আর বেগম জিয়া পরে বলতেছেন আপনি ছোট মানুষ হতো বা দেখতে পাইনি, এবং উনি কে কিভাবে যাবেন এই পর্যন্ত আমাদের জিজ্ঞেস করছে, বাইরে পুলিশ। আজকে এই কথা বলছি এই জন্যে, রাজনীতির প্রতিপক্ষ আছে, কিন্তু ভালোবাসা থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে এবং জাতীয় নেতৃবৃন্দ কাকু কটাক্ষ করে কথা বলার চেয়ে সম্পর্ক গভীর করার মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রধান ভাইয়ের আরেকটি জিনিস বলে, এই জায়গায় একটা আলোচনা সভা ছিল 2006 সালে 28শে অক্টোবরে আওয়ামী কৃষিবাদের যে হত্যা শুরু, এটার প্রতিবাদে
সেই আলোচনা সভায় তৎকালীন বিরোধী জোটের এবং অন্যান্য পেশাজীবী সংগঠন অনেকে এখানে এসে বক্তৃতা করেছিলেন। প্রোগ্রামটা আয়োজন করেছিল ঢাকা মহানগরী জামাত। এই প্রোগ্রামের সবাই 28 অক্টোবর হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে। পরবর্তী পর্যায়ে এই আলোচনা সভাকে কেন্দ্র করে মামলা হল। উপস্থিত সব জাতীয় নেতৃত্বের মামলায় যুক্ত হলেন। শামীম আলম মামুন নামে একজন জাতীয় নেতা ছিলেন, জাতীয় পার্টির সেক্রেটারি ছিলেন, উনিও আসামি। শওকত হোসেন নীলু ভাই আসামি, শফিউল আলম প্রধান ভাই আসামি। কয়েকদিন পরে চিটাং আলেম প্রধান ভাই আলেম ভাই টিকিট রেডি আছে, আমি যে বিমানের টিকিট তো নাই, ট্রেনের টিকিট আছে, নীলু ভাই সবাই ট্রেনে যাবে, সবাই। আজকে সে 28 অক্টোবরের মামলা নিয়েই কিন্তু 28 অক্টোবরের আলোচনা সভার প্রেক্ষিতে আসামি হলেন জাতীয় নেতৃত্ব শফিউল আলম প্রধান। সে মামলা নিয়ে কিন্তু উনি মৃত্যুবরণ করেছেন। এই জন্যে শফিউল আলম প্রধান ভাই মাথা নত করেন নাই। লেখা আছে জীবন অথবা মৃত্যু। উনি জীবনের দিকে তাকাতেন না, মৃত্যুর ফয়সালা মনে করে এগিয়ে যেতেন। এই জন্য যে সাহস করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, আমাদের সকলের মধ্যে সে সাহস হয় না। এই জন্য আজকে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় ভাই জনাব শফিউল আলম প্রধানকে। আল্লাহ তাআলা তার সকল কর্মকে কবুল করুন, ভুল ত্রুটিকে মাফ করুন। এবং আগামী দিনে এখন যে আমাদের জাতীয় সংকট, সেটা কি? আমরা 5 আগস্টের পরে যে জাতীয় সুদীয় ঐক্য তৈরি হয়েছিল, এটার মধ্যে বিভিন্ন কারণে অনৈক্য তৈরি হয়েছে। আমরা মনে করি যে সামনে আমাদের জন্য সংস্কার, নির্বাচন এবং বিচার 3টা অপরিহার্য। কিন্তু নির্বাচন ছাড়া সমাধান হবে। অনেকে মনে করে যে জামাত নির্বাচন দীর্ঘায়িত করতে চায় বা আমাদের এই সরকার নির্বাচন না দিয়ে গড়িমসি করতে চাই, কারণ আগামী দিনে জাতীয় সংকট মোকাবেলায় সকল রাজনৈতিক দলের মধ্যে অবশ্যই নির্বাচন এই সরকার যে টাইম ফ্রেম দিয়েছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দল ডিসেম্বর, ফেব্রুয়ারি, জুন পর্যন্ত করতেছে। আমরা মনে করি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে অবশ্যই জাতীয় নির্বাচন নিতে হবে এবং আমরা একটা সমাধানের দিকে যেতে পারব। আমি আজকে অনুরোধ জানাবো, আমরা যারা 5 আগস্টে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলাম, দায়িত্ব পালন করছি, যার যে অবদান এটা অনস্বীকার্য। বাংলাদেশ জামাত ইসলামী কারো অবদানকে খাটো করে দেখতে চায় না। জামাত ইসলামের এক্ষেত্রে কি ভূমিকা ছিল, নেতৃত্ব কত ত্যাগ স্বীকার করেছে, যা জাতি জানে। জামাত ইসলামের নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করেছেন, বিএনপি নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করেছেন, ছাত্র জনতা লক্ষ লক্ষ মামলা হামলার শিকার আমরা হয়েছিলাম। এখন কিন্তু সুবিধাজনক সময় এসে এগুলো আমাদেরকে ভুলে গেতে হবে। আসুন জাতীয় ঐক্য এবং স্বার্থের ব্যাপারে আমরা সবাই একসাথে কথা বলব এবং আমাদের দলের নির্দিষ্ট যে আমরা জাতীয় স্বার্থের প্রয়োজনে সবার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করি। শফিউল আলম প্রধান ভাই আবার আপনার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে শফিউল আলম প্রধান যে ভূমিকা রেখে রাজনৈতিক জীবনে ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি মৃত্যু পর্যন্ত সোচ্চার ছিলেন। এই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেয়নি। আমরা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক রক্ষা করতে চাই, কিন্তু আমাদের উপর আধিপত্যবাদ এবং আমাদের উপর তারা করায়ত্ত করবে, আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত করবে, এই ধরনের কোনো অবস্থা বাংলাদেশ জামাত ইসলামী হোক, এই দেশের জনগণ কেউ মেনে নেবে না। আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদ। আলহামদুলিল্লাহ, অশেষ শুকরিয়া এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম হাফিজ। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিত হবে রাত্রি
দুঃখিত ব্যত্যয় ঘটার জন্য। শফিল আলম প্রধান চাকপার দলীয় সঙ্গীত রূপে কাজী নজরুল ইসলামের এই সঙ্গীতটাকে পছন্দ করেছিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান মহোদয়। এ পর্যায়ে আহ্বান করছি জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শফিল আলম প্রধান সম্পর্কে তার বীরত্ব কথা স্থাপন।